হ্যালো রানার্স, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল ইংলিশ হাওয়ালিক। তো প্রিপোজিশন অফ প্লেস, আমি প্রিপোজিশনের দুটো অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি। তোমরা বাকি দুটো ক্লাস আগে দেখে আসো, তারপরে প্রিপোজিশনের ক্লাস 3টা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো, প্রিপোজিশনের ইউজ তো অনেক রয়েছে না, তাই আমরা আজকেও অনেকগুলো ইম্পর্টেন্ট কিছু প্রিপোজিশনের ইউজ, যেগুলো বেসিক্যালি আমাদেরকে কি করে একটু কনফিউজ করে, সেই প্রিপোজিশনের ইউজ তোমাদেরকে আমি অনেক ইজি আজকে বোঝাবো এই ক্লাসের মাধ্যমে। তো মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। প্রথম কি রয়েছে? অ্যাক্রস, থ্রু, অ্যালং। এই অ্যাক্রস, থ্রু, অ্যালং এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, বুঝতে পারে না যে কখন অ্যাক্রস লিখবো, কখন থ্রু লিখবো, আর কখন অ্যালং লিখবো। তো এটা একটু ভালো করে আমাদেরকে প্রথমে বুঝতে হবে। দেখো, অনেক সহজ, খালি বুঝলেই হলো। অ্যাক্রস কখন ইউজ করব? আড়াআড়ি বা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া বোঝাবে, তাই না? এক্সাম্পলও দিয়েছি, তার আগে দেখো, ধরো এইটা একটা নদী, তাই তো? এইটা একটা নদী। তো এই নদীকে যখন আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ক্রস করছি, কেমন ভাবে? আড়াআড়ি ভাবে। তাহলে এইটা যদি নদী হয় তাহলে নদীর এইটা এরকম ভাবে পার করাটাকে আমরা সমান্তরাল ভাবে পার করা বলবো। কিন্তু যখন আমি নদীটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি আহ আড়াআড়ি ভাবে ক্রস করছি, তো সেই জায়গাতে আমরা ইউজ করব অ্যাক্রস। ওকে, তাহলে হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, তাহলে সে নদীটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সাঁতার কেটে পার করলো। তাহলে নদীটার সঙ্গে সঙ্গে কি পার করা যাবে? নিশ্চয়ই না, সমান্তরালে সেটা তো পার করা যাবে না, আড়াআড়ি ভাবে পার করতে হবে। তো যখনই কোনো কিছুকে আড়াআড়ি ভাবে আমরা ক্রস করব, তখন সেখানে আমরা অ্যাক্রস ইউজ করব। ওকে, অ্যাক্রস ইউজ করবো। তাহলে হি ইজ ক্রসিং অ্যাক্রস দ্য রোড। ওকে, তাহলে রোডকে যখন আড়াআড়ি ভাবে সে পার করছে, তখন আমি অ্যাক্রস ইউজ করব। আই হোপ ক্লিয়ার। নেক্সট, থ্রুটাকে ধরো একটা পাইপ, আমি কি করলাম? আমি একটা বল পাইপটার ভিতরে ছুড়ে দিলাম, তাহলে কি হবে? বলটা এখান হয়ে এইদিক হয়ে বেরিয়ে যাবে। তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে ঢুকে পড়ে বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মধ্য দিয়ে বা ভিতর দিয়ে যখন কি হবে, তাহলে কোনো পাইপের ভিতরে বলটা এদিক থেকে ছুড়লে এই পাশ দিয়ে ঢুকবে, আর ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে কোনো কিছুর মাঝে মাঝে ক্রস করে বেরিয়ে গেল কিনা, তো সেই জায়গাতে আমরা ইউজ করব থ্রু। তাহলে কোনো জায়গাতে যখন আমরা এক জায়গাতে প্রবেশ করে আরেক জায়গায় বেরিয়ে যাব কোনো কিছুর মধ্যে দিয়ে, তখন আমরা ইউজ করব থ্রু। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা কি লিখতে পারি? ধরো একটা বাড়িতে দুটো জানালা, আমি এখানে দেখে নিচ্ছি। একটা বাড়িতে দুটো জানালা, এটা একটা জানালা, এটা একটা জানালা। একটা পাখি এর ভিতর দিয়ে ঢুকে পড়ে বাড়ির ভিতর মধ্য দিয়ে, এই জানালা দিয়ে পাশ কেটে চলে গেল। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি দ্য বার্ড দ্য বার্ড ফ্লোন থ্রু দ্য উইন্ডো অফ দ্য হাউস। ওকে, তাহলে মানে বাড়ির উইন্ডো থেকে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বেরিয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? থ্রু। এখানে এক্সাম্পল কি দিয়ে আছে? হি পাসড থ্রু দ্য জঙ্গল অ্যালোন, সে একা জঙ্গলটিকে পাস করলো। তাহলে জঙ্গলের ভিতরে এক সাইডে ঢুকেছিল, জঙ্গলটার মধ্যে দিয়ে ক্রস করে সে বেরিয়ে গেছে, তখন আমরা থ্রু। বোঝা গেল? নেক্সট হচ্ছে অ্যালং। অ্যালংটা কখন ইউজ করবো? যখন আড়াআড়ি না যে আমরা যদি তার সমান্তরালে যাই। তাহলে একটা রোডের আড়াআড়ি না যে আমি রোডের সঙ্গে সঙ্গে যদি গেলাম, তাহলে রোডের সঙ্গে সঙ্গে যদি আমি পার করছি রোডটাকে, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস না লিখে লিখবো অ্যালং, পাশাপাশি বা বরাবর। অথবা আরেকটা ক্ষেত্রে কি হতে পারে? ধরো একটা রোড, এর রোডের পাশে একটা গাছ, তাহলে গাছটা কার আছে? রোড বরাবর। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি অ্যালং। এক্সাম্পল দেখো, হি ইজ ওয়াকিং দ্য রিভার, অ্যালং দ্য রিভার, তাই না? তাহলে সে নদীর পাশাপাশি সে পাস করছে, নদীর সঙ্গে সঙ্গে। তাহলে নদীর সঙ্গে সঙ্গে পাস করাকে আমি ক্ষেত্রে ইউজ করবো অ্যালং। আরেকটা এক্সাম্পল, দ্য ট্রিজ আর অ্যালং দ্য রোড, তাহলে রোডের ধারে ধারে অনেকগুলি ট্রিজ বা রোডের বরাবর অনেকগুলি ট্রিজ রয়েছে, এক্ষেত্রে আমরা অ্যালং এর ইউজ করতে পারি। আই হোপ অ্যাক্রস, থ্রু, অ্যালং ক্লিয়ার। নেক্সট দেখো, এটাও কনফিউজিং করে, বিসাইড আর নেক্সট টু, দুটো মানেই তো পাশে বোঝালে। বিসাইড মানেও পাশে, বিসাই আর নেক্সট টু মানেও পাশে। তো কখন কোনটা ইউজ করব? এখানে আমরা আরেকটা ইউজ করতে পারি, আরেকটা আমাদের জেনে রাখা দরকার, বিসাইডস। এখানে বিসাইডে শুধু এখানে একটা এস অ্যাড আছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি বোঝাচ্ছি।
তাহলে তার আগে এই দুটো বোঝো যে বিসাইড আর নেক্সট টু কখন ইউজ করব। দুটো মানে দুটোর মানেই হচ্ছে পাশে বোঝালে, কিন্তু দুটোর ইউজ আলাদা আলাদা। নেক্সট টু আমরা তখন ইউজ করব যখন কোনো কিছু আমার অতি কাছে অবস্থান করেছে, মানে আমার পাশে কেউ আছে কিন্তু অনেক ক্লোজ, যদি ক্লোজনেসটা একটু বেশি হয় সামনে, তাহলে সেক্ষেত্রে আমরা বিসাইড না ইউজ করে নেক্সট টু ইউজ করব। আর যদি মানে আমি বোঝানোর ক্ষেত্রে বলছি যে আমাদের পাশে কিছু রয়েছে কিন্তু আমার থেকে দূরে আছে, আমাকে ওইখানে পাশে আছে কিন্তু আমাকে যেতে হবে, ওইখানে যেতে হবে, তখন সেক্ষেত্রে আমরা বিসাইড ইউজ করব। এক্সাম্পল, দেয়ার ইজ আ স্কুল বিসাইড আওয়ার হাউস, তাহলে আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে। তো আমি আমি বাড়িতে বসে বসে স্কুলটাকে তো পাচ্ছি না, তাহলে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যেতে হবে, তাহলে দূরত্বটা তো একটু আছে, একদমই ক্লোজ তো নেই। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করেছি, বিসাইড। আর যখন কে দেখো নেক্সট এক্সাম, হি স্যাট নেক্সট টু মি ইন স্কুল, সেই স্কুলে আমার পাশেই বসে, তাহলে আমার পাশে মানে কি অতি কাছে বসে, অতি কাছে বসালে আমরা বিসাইড ইউজ না করে নেক্সট ইউজ করব। আর বিসাইডস কখন ইউজ হবে, বিসাইড কথাটির বাংলা অর্থ হচ্ছে পাশাপাশি, পাশাপাশি, তাহলে একটা কাজের পাশাপাশি সে আরেকটা কাজ করে। ওকে, এক্সাম্পল, এক্সাম্পল আমরা এখানে ইউজ করব, এটাকে মুছে দিচ্ছি। দেখো এক্সাম্পল কি হতে পারে, হি প্লেজ ক্রিকেট বিসাইডস ফুটবল, তাহলে সে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খেলে, তাহলে পাশাপাশি বোঝালে আমরা বিসাইডস লিখবো, কিন্তু মাথায় রেখে এস অ্যাড করবে বিসাইডস, আর যদি এস অ্যাড না থাকে তার মানে কাছে বোঝালে, তাহলে পাশাপাশি বোঝালে। ওকে, আই হোপ বোঝা গেল। নেক্সট, টু আর টুয়ার্ডস, টু মানেও দিকে, টুয়ার্ডস মানেও দিকে, টু মানেও দিকে আর টুয়ার্ডস মানেও দিকে। তো কখন আমরা টু ইউজ করব, কখন টুয়ার্ডস ইউজ করব। দেখো আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, দু ক্ষেত্রে আমরা সেম সেম সেন্টেন্স লিখেছি, আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি স্কুলের দিকে যাচ্ছি, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কিছু আছে। কি পার্থক্য, ভালো করে বুঝবো। এই টু কে আমরা ইউজ করব যদি আমি কোনো কিছুর দিকে যাচ্ছি কিন্তু একদম পারফেক্ট গন্তব্যস্থলে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যে এন্টার করবো, স্কুলে যে পড়বো, তারপর বাড়ি আসবো, মানে আমার গন্তব্যটা স্কুল, আর আমি স্কুলেই ঢুকবো যে পরে। তো একদম যখন ডেস্টিনেশনটা আমার বোঝানো হবে বা বোঝানো থাকবে, সেক্ষেত্রে আমরা টু ইউজ করবো। তার মানে কি আমার গন্তব্য স্কুল, আর স্কুলে যাব, স্কুলেই প্রবেশ করব আমি, তো সেক্ষেত্রে টু। কিন্তু নেক্সট এরটা কি, দিকেই হবে কিন্তু নির্দিষ্ট জায়গা নয়, মানে আই এম গোয়িং টুয়ার্ড দ্য স্কুল, অর্থাৎ আমি স্কুলে তো দিকে যাচ্ছি, বাট স্কুলে ঢুকবো না, আমি স্কুল থেকে অন্য কোথাও যেতে পারি বা অন্য কিছু করতে পারি, আমি স্কুলের দিকে যাচ্ছি, আমার গন্তব্য স্কুলটা নয়, স্কুলের দিকে। তো এরূপ বোঝালে তখন আমরা টু না লিখে টুয়ার্ডস লিখবো। কি বললাম, যদি গন্তব্য বা ডেস্টিনেশন মেনশন থাকে যে আমি স্কুলে যাচ্ছি পড়তে, তো সেক্ষেত্রে আমরা টু ইউজ করবো। আর যদি স্কুলের দিকে যাচ্ছি মানে পড়তে নয়, স্কুলে যাচ্ছি না, অন্য কিছু কাজের ক্ষেত্রে, তখন আমরা টুয়ার্ডস লিখবো। আই হোপ অ্যাক্রস, থ্রু, অ্যালং, বিসাইড, নেক্সট টু, টু, টুয়ার্ডস ক্লিয়ার হয়ে গেল। আরো কিছুগুলো প্রিপোজিশন দেখে নেওয়া যাক। দেখো আরো কতগুলো প্রিপোজিশনের ইউজ আমি মোটামুটি দিয়েছি, আর আরেকটা ভিডিও দেবো, ওইখানে আমি প্রিপোজিশনের সমস্ত ইউজ শিখিয়ে প্রিপোজিশন ক্লাসকে এন্ড করে দেবো। দেখো ইন আর ইনটু, এটার মধ্যে এটাও অনেক ডাউট ক্লিয়ার মানে ডাউট তৈরি করে। তো ইন আর ইনটুটাও একটু ভালো করে বুঝবো। দেখো ইন মানেও ভিতরে, ইনটু মানেও ভিতরে, কিন্তু কখন কোনটা ইউজ করব। ইন কখন ইউজ করব, যখন অবস্থার পরিবর্তন হবে না, আর ইনটু কখন ইউজ করব, অবস্থার পরিবর্তন হবে। কি বুঝলাম না তো, দেখো এক্সাম্পলটা দেখো তাহলে বুঝে যাবে। নাইনা ওয়াজ ওয়াকিং ইন দা রুম, তাহলে নয়না রুমের মধ্যে হাঁটছিল, তার মানে কি সে অনেকক্ষণ ধরে ওই রুমটাতে আছে, আর ওই রুমটার মধ্যে থাকছে, তাহলে রুম থেকে বেরোয়নি, তাহলে তার অবস্থার বা অবস্থানের পরিবর্তন তো হলো না, সে তো রুমেই আছে। তাহলে আরেকটা এক্সাম্পল কি হতে পারে, হি ইজ সুইমিং ইন দা পন্ড, মানে কি হলো, যে সে পুকুরে সাঁতার কাটছে। এখানে আমি ইন কেন লিখলাম, কারণ সে অনেকক্ষণ ধরে পুকুরে সাঁতার কাটছে, তাহলে আছে তো পুকুরের মধ্যে, তার অবস্থার পরিবর্তন হলো না, তাহলে ভেতরে বোঝাবে। কখন যদি ভেতরে বোঝায় আর অবস্থান পরিবর্তন না বোঝায় বা পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমরা ইনের ইউজ করব। আর ইনটু কি, তাহলে অবস্থার পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে মানে মানে ধরো সেই রুমটাতে ছিল না,
কিন্তু বাইরে থেকে এই রুমটাতে ঢুকলো। তাহলে আগে ছিল কোথায়? বাইরে, এখন এই ভিতরে এই রুমে এসে পরে ঢুকলো, তখন সেক্ষেত্রে তার অবস্থার পরিবর্তন হলো। আগে তো এই রুমে ছিল না, বাইরে ছিল, বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো। তো সেক্ষেত্রে আমরা ইন না ইউজ করে ইনটু করব, কেন? তার অবস্থার পরিবর্তন হয়েছে। হি জাম্পড ইনটু দা পন্ড, তার মানে কি সে আগে উপরে ছিল পুকুরের, তারপরে পুকুরে জাম্প করলো। আগে কোথায় ছিল? উপরে ছিল, এবং উপর থেকে পুকুরে জাম্প করলো এখন। তো তাহলে তার অবস্থার পরিবর্তন হলো। দেখো একটা এক্সাম্পল আমি দিয়েছি, দুটো এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করো। তাহলে সি ইজ ড্যাশ ট্রাবল, ইন না ইনটু ট্রাবল, মানে সে সমস্যায় আছে। আর সি গট ড্যাশ ইন না ইনটু ট্রাবল, মানে সে সমস্যায় পড়লো। তার মানে কি যে সে আগে সমস্যাতে আগেও ছিল এখনো আছে, তার মানে তার স্টেটের পরিবর্তন হলো না। তার মানে এখানে আমরা কি ইউজ করব? ইনের, কেন? কারণ সে তো আগেও সমস্যায় ছিল, এখনো সমস্যায় আছে। নেক্সট একটা, সে গট ইনটু ট্রাবল, মানে কি যে এখানে তাহলে ইনটু ইউজ হবে, কেন ইউজ হবে? কারণ সে আগে সমস্যায় ছিল না, এখন সমস্যায় পড়লো, তাহলে তার অবস্থার পরিবর্তন হলো। তাই এখানে আমরা ইন নাই লিখে ইনটু লিখলাম। নেক্সট দুটো দেখো, অফ আর অফ। ও ডাবল এ ও এফ যদি থাকে, ডবল এফ না থাকে, তার মানে এর বোঝাতে। এর মানে কি? এর মানে অধিকার বোঝাতে, কারণ বোঝাতে। আর চয়েস যদি বোঝাই, তো সেক্ষেত্রে আমরা ও এফ ইউজ করব, অফ না। আর অফ কখন? যখন বিচ্ছেদ আর দূরত্ব বোঝাবে। এক্সাম্পল দেখো, দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মানুষজন। তাহলে ভারত এর, এর বোঝাচ্ছে কিনা? এই এর বোঝালে আমরা অফ ইউজ করব, মানে ভারতের অধিকার বোঝাচ্ছে, ভারতের মানুষ। সেক্ষেত্রে আমরা অফের ইউজ করেছি। হি ডায়েড অফ ক্যান্সার, মানে সে ক্যান্সারের কারণে মারা গিয়েছে, তাহলে এখানে কারণ বোঝাচ্ছে। তাহলে কারণ বোঝালো আমরা কি ইউজ করব? অফ। যদি ও ডাবল এফ আমরা কখন ইউজ করব? যদি বিচ্ছেদ বোঝায়। বিচ্ছেদ মানে কি? সেপারেশন বা ডিটাচমেন্ট। আর দূরত্ব বোঝাতে, যদি দূরত্ব বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ও ডাবল এফ। কি করে হলো? এক্সাম্পল দেখো, হি অফ টু আমেরিকা, মানে সে আমেরিকায় গিয়েছে, আমেরিকায় গিয়েছে, তাহলে দূরত্ব বোঝাচ্ছে, দূরত্ব। তো সেখানে দূরত্ব বোঝালে আমরা ও ডাবল এফ ইউজ করবো, ও এফ না। আর হি টুক অফ হিজ কোট, এখানে ও ডাবল এফ কেন আছে? কারণ সে তার কোটটিকে খুললো, অর্থাৎ সে তার কোটটিকে ডিটাচ করলো। বোঝাচ্ছে না? বিচ্ছেদ বোঝাচ্ছে কিনা? ডিটাচমেন্ট। তো সেক্ষেত্রে আমরা অফের ইউজ করেছি। তো আশা করি এই টোটাল 10টি প্রিপোজিশনের কনসেপ্ট তোমাদের খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছো তোমরা। তো পরবর্তী আর একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে প্রিপোজিশনের আরো কতগুলো কমপ্লিট ইউজেস নিয়ে। থ্যাংক ইউ।